প্রমাণ আছে ও যে পরকীয়া করে। আমি পরকীয়ায় আসক্ত হয়েছি, এটাই আমি একটু ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে। তার আগে তো আমার বিয়ের তো 2006-এ আমার বিয়েটা হয়েছিল। তারপর 2 বছর পর মানে 2008 সালে ওর কিডনির প্রবলেমটা ধরা পড়ে। তো তখন যখন ধরা পড়ে আমি তো 10 বছর ওকে মেডিসিনের উপরে ট্রিটমেন্ট করিয়েছি ইন্ডিয়ায় নিয়ে গিয়ে। আর যখন আমার বিয়েটা হয় তখন কিন্তু আমার বয়সটা মাত্র 16 কি 17 বছর। তো 2 বছর পরেই যখন ওর প্রবলেমটা ধরা পড়ে, এই 10টা বছর আমি যে ওকে ট্রিটমেন্টটা করিয়েছিলাম, আমি কিন্তু কোনো দিক চিন্তা করিনি। কোনো দিক চিন্তা না করেই মানে আমার সুখের দিকটা কিন্তু আমি চিন্তা করিনি। আমি শুধু চিন্তাটা ছিল আমার হাজব্যান্ডকে আমি কীভাবে সুস্থ করে তুলবো, কীভাবে সুস্থ হবে। তো ওর জন্য এই যে 11টা বছর 10টা বছর 11টা বছর যে আমি ভারতে ইন্ডিয়ায় নিয়ে গিয়ে ওর ট্রিটমেন্টটা করিয়েছি, ও তো কিছু করতে পারতো না। ও তো এই 10-11টা বছর মানে ওর অসুখটা ধরা পড়ার পর থেকেই কিন্তু ও সম্পূর্ণরূপে বেকার। 2টো কিডনি ছাড়া ও সম্পূর্ণরূপে অচল ছিল, সারাদিনই বাসায় থাকতো। তাহলে তো আমি যদি আমার সুখের দিকটা দেখতাম, ওর ওই কঠিন মুহূর্তে ওকে ফেলে রেখে তো আমি চলে যেতে পারতাম। আমি কিন্তু সেটা করিনি। আমি কিন্তু শক্ত করে ওর হাতটা ধরেছি আর ওকে আমি সাহস দিয়েছি যে আমি তো আছি, তুমি কোনো চিন্তা করো না। মানে ওই সময় যে এই ধরনের চিন্তা ভাবনা আমার মনের ভিতরে কিভাবে আসলে আমি জানি না, হয়তো আল্লাহই আমাকে এই সাহস দিয়ে দিয়েছিল। আমি ওকে এইসব বলে ওকে আমি সাহস দিতাম। তো আমি যদি আমার সুখের দিকটা দেখতাম বা আমি উল্টো পাল্টা কিছু চিন্তা করতাম, তাহলে তো আমি তখন তো আমার বয়স ছিল, আমি তো তখন চলে যেতে পারতাম কোনো দিকে, বা আমার যেখানে মন চাইতো ওকে ফেলে রেখে। হয়েছিল আমার একটা ছেলে, বাচ্চা হয়েছিল, তারপরেও তো আমি পারতাম, কিন্তু আমি তো সেটা করিনি। তো ওর দিকটা দেখলাম, ওর হাতটা ধরে ওকে আমি ট্রিটমেন্ট করালাম কেন, আমি তখন কেন গেলাম না? আমার না এই প্রশ্নটা আপনার কাছে রইল, আপনারা একটু উত্তরটা দেবেন। যেহেতু আপনারা মানে কিছু আমি বলতে বাধ্য হচ্ছি, সরি, কিছু হলুদ সাংবাদিক যখন ওর বক্তব্যগুলো নিচ্ছিলেন তখন কিন্তু আপনারা কেউ ওকে প্রশ্ন করেননি যে আমি ওই সময় কেন যাইনি, এখন কেন পরকীয়ায় জড়ালাম। তো এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। তো ও যে এই ধরনের কথাগুলো নিজেকে মানে সাধু সাজানোর জন্য যে ও বলছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে, কারণ ওর কথাবার্তা এক এক জায়গায় এক এক রকম 2 রকমের কথা বলেছে এবং কোনো প্রমাণাদি নাই। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে ও যে পরকীয়া করে। তো আমি একটু আপনাদেরকে সেটা একটু শোনাতে চাচ্ছিলাম। ও হচ্ছে হাজতখানা থেকে বের হয়ে প্রথম ওর যে পরকীয়া প্রেমিকা বর্তমান, ও তো 3 বছর ধরে যার সাথে নতুন করে আবার শুরু করেছে সম্পর্ক, তো এর সাথে অনেক আগেও ছিল তাহমিনা মেরি। ও যে হাজতখানা থেকে বের হয়ে তার বাসায় আগে গেছে সোজা, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের দুলাভাই আব্দুস সামাদ জোয়ারদার। সে হচ্ছে বুয়েটে চাকরিরত আছে, টেলিফোন এক্সচেঞ্জে আছে। উনি তার নিজের মুখে এটা বলেছে যে হাজতখানা থেকে সে বের হয়ে মেরির ওখানে আগে ছিল। একটু কাইন্ডলি আপনারা শুনবেন। ওর আরেকটা ভাই, বড় ভাই, আমাদের অনেক শ্রদ্ধেয় বড় ভাই, আসলে সবারই তো ফ্যামিলির আত্মীয় স্বজনের একটা মান সম্মান থাকে। আজকে যেহেতু ও এই ধরনের কথা বলছে, আমি আসলে বাধ্য হচ্ছি এগুলো বলতে বা আপনাদের সামনে প্রমাণগুলো দিতে। তো ওর আরেকটা ভাই, বড় ভাই, উনিও আমাকে ওই মেরি সম্পর্কে কিছু বলেছে, যেটা সত্য কথা, সেটাই একটু শুনবেন। কি আছে মেরি আসার আগে ওকে বলা যে মেরি কি আছে, মেরি কয়দিন তোকে টানবে, কতটুকু টানবে, কয় ওকে খাওয়াবে, কয়টা টাকা দিয়ে তোকে ওষুধ কিনে খাওয়াবে, তো তোর ক্ষমতা আছে তোকে তোকে পালে মেডিস পালে, আর তোকে 20টা বছর সে পাইলে আসতেও বলছে তুই 20 বছরে কি 2 টাকা কামাই করে কিন্তু টনির হাতে দিছিস কোনো দিন, টনি এই টাকাটা নিয়ে তুমি এটা করো এটা করো এটা চলো, তোর কি সে ক্ষমতা আছে? বিদেশ থেকে এসে তো খুব পণ্ডিতি করছিস, এরকম বিদেশ থেকে এসে তোর সেখানে বাচ্চা আছে আমি জানি না কিছু, একটা বাচ্চা শিশু মেয়ে আর তোর সেখানে বাচ্চা আছে আমি জানি না কিছু না। আমি তাইলে বলতে জানি না, টনির মুখে শুনলাম যে তোর এত বড় বয়সে একটা ছেলে আছে বা বউ আছে বিদেশে, ও ফ্যামিলি সবাই তো জানে, সামাদ ভাইরা আমি সেটা তোকে বললাম। ওকে অনেক কিছু বলার পরে সে আমি বললাম যে শোন, এক কাটিতে ঢোল বাজে না, তুই কোনোদিনও টনি সম্পূর্ণ দৌড় দিয়ে অন্তত আমার কাছ থেকে তুই পাশ কাটতে পারবি না, তুই আমার কাছ থেকে তুই পাশ কাটতে পারবি না, তোর অনেক দোষ আছে। মাথা নিচে থেকে বললো হ্যাঁ ভাই আমার দোষ আছে, আসলে আমার বাচ্চা থাকে ছিল না, আপনার মতো একটা গুরুজন, আপনার কাছে আমি এত সাজেশন না নিয়ে আমার এই আজকে ভুক্তভোগী আপনার কাছে না যাও, মেরির কাছে গেছে। এটা হচ্ছে ওর
আমার হাজবেন্ডের বড় ভাই, এই যে ওনার ছবি, নজরুল ভাই, আমাদের শ্রদ্ধেয় নজরুল ভাই, আমার হাজবেন্ড তারেকের বড় ভাই। এই যে নজরুল ভাই যার ছবি দেখালাম, ওনার আর একটা কথা। এই যে মেরির যে বক্তব্য, যে বাড়ি বিক্রি করে আর কি আমার হাজবেন্ড ওর কাছে চলে যাবে, এই কথাটাই কিন্তু নজরুল ভাই বললো, যে মেরি নামের মেয়েটা ওর পিছ লেগেছে, বাড়ি বিক্রি করে ওর কাছে চলে যাবে। পরকের ব্যাপারটা তো ক্লিয়ার করলাম। আরও আছে মেরির কিছু কথা, ও মেরির কথাটা আমি একটু শুনিয়ে নিই, কারণ মেরির আর আমার হাজবেন্ড তারেকের যে প্ল্যানটা, মেইন যে প্ল্যানটা সাকসেস করতে পারছে না দেখে এত কিছু, সেই প্ল্যানটা ছিল এরকম, ও জামিনে বের হয়ে বাড়িটা বিক্রি করে, ওর বাড়িও লাগবে না, ওর ছেলেও লাগবে না, ওর ভবিষ্যতের কোনো দরকার নাই, ও হচ্ছে বাড়ি বিক্রি করে নিয়ে যাবে। এই যে প্ল্যানটা করেছে, তো এক্ষেত্রে এগুলো আমি কিন্তু সমস্ত কালেক্ট মানে পেয়েছি আর কি আমার কাছে। ও অ্যারেস্ট হওয়ার পর, আমি কিন্তু ও অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত জানতাম না যে ও এগুলোর সাথে জড়িয়েছে এবং এসব অনলাইন জুয়া টুয়া এগুলোর সাথে জড়িয়েছে, আমি জানতাম না। আমি সব জেনেছি ও অ্যারেস্ট হওয়ার পরে। যাই হোক, তারপর আমি আমার এক রিলেটিভের মাধ্যমে এগুলো কল রেকর্ডগুলো জোগাড় করেছি, পেয়েছি আর কি।